লাইভ শুরু হয়েছে? শুরু হয়েছে? আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাকরি প্রত্যাশী কলিজার ভাই ও বোনেরা, সবাইকে জব মাস্টারের তরফ থেকে আমি রায়হান বোরহান স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জব মাস্টারের ইংরেজির বিশেষ আয়োজনে। আমাদের আজকের ক্লাসটি আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি যে যারা আমরা 51তম বিসিএস প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আমরা যারা 52 বিসিএস প্রিলির জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্যই মূলত আজকে আমাদের ইংরেজি বিশ্লেষণধর্মী প্রশ্ন বিশ্লেষণধর্মী একটি ইংরেজি ক্লাসের আমরা আয়োজন করেছি। আজকের ক্লাসে আমরা বিগত যে বিসিএস প্রিলিটা গেল 50তম বিসিএস প্রিলি, ওটার কিছু প্রশ্ন মাথায় রেখে সামনের 51তমের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আজকে আমার লাইভের শুরুতে কিছু টেকনিক্যাল বিষয়, যা আমার কথা আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা একটু আমাকে একটু কমেন্ট করে জানান যে আমার ভয়েসটা কি আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা এভরিওয়ান। রায়হান বোরহান। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এখানে ভয়েস পরিষ্কারভাবেই আমরা শুনতে পাচ্ছি, আশা করি ঠিক আছে। ভয়েস আশা করা যায় যে আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, ফাইন। আসেন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে দিই। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ধীরে ধীরে আমাদের পার্টিসিপেন্টরা আজকের ক্লাসে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। তো সবাই আমরা আমাদের আজকের এই ক্লাসটিকে একটু ফলো করব, ঠিক আছে। তো যাই হোক, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা ক্লাসটা শুরু করি। আমাদের অন্যান্য প্রিলিতে সাহিত্যের প্রশ্নগুলো যেভাবে এসেছিল, 50তম প্রিলির প্রশ্নগুলো আগের সকল পরীক্ষার ধারাবাহিকতা কিন্তু ভেঙে দিয়েছে। অর্থাৎ যারা শুধু গদবাঁধা বই পড়ছেন, নোট মুখস্থ করছেন, লেকচার শিট পড়ে গেছেন, মানে একটা ফরম্যাটে পড়ে গেছেন, তারা কিন্তু 50তমতে গিয়ে অনেকেই ধরা খেয়ে গেছেন। কারণ এই প্রশ্নগুলো আপনাকে সঠিকভাবে সমাধান করতে হলে আপনাকে লিটারেচার পড়তে হবে। আমরা গতকালকে ইংরেজি লিটারেচারের উপরে রাতুল স্যারের একটা ক্লাস দিয়েছিলাম এবং স্যার নিয়মিতভাবেই ইনশাল্লাহ জব মাস্টারে ইংলিশ লিটারেচারের একটার পর একটা অসাধারণ ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবেন। তো আমি এখানে যে প্রশ্নটা আসছে, আপনারা প্রশ্নটা খেয়াল করেন যে 1 নম্বর যে কোয়েশ্চেনটা, আমাকে কি বলতে পারবেন যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 1 দেখেন লেখা আছে। আসলে প্রশ্নের সঠিক উত্তর তো আপনারা অলরেডি পরীক্ষার পরেই তো আপনারা জেনে গেছেন, কিন্তু আজকে আমরা এগুলো একটু বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করার পাশাপাশি আমরা কোথা থেকে পড়ব, কিভাবে পড়ব, ক্লাসের শেষের দিকে আমরা সেটা নিয়েও আলোচনা করব, ঠিক আছে। In Gulliver's Travels, which of these traits Swift does not show in his depiction of the land of the Lilliput? Land of the Lilliput. Okay. তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন যেটা এসেছে, এই প্রশ্নটা কিন্তু একটা বিশ্লেষণমূলক একটা প্রশ্ন, যেটা সাহিত্য থেকে অসাধারণ একটা প্রশ্ন সেট করা হয়েছিল। এটা জানার জন্য আপনার লিলিপুটের হিস্ট্রিটা জানতে হবে, এটার ইতিহাসটা জানতে হবে। গালিভার ট্রাভেলস, এই যে বিখ্যাত যেই রচনাটা দেখতে পাচ্ছেন, উপন্যাসটা দেখতে পাচ্ছেন, এখানে লিলিপুট যারা ছিলেন তাদের আকৃতি কিন্তু 6 ইঞ্চিরও কম, মানে ধরো 6 ইঞ্চি হচ্ছে তাদের আকৃতি। অথচ এই আকৃতি নিয়ে তাদের অহংকারের শেষ ছিল না। তাদের মধ্যে খুব বেশি গর্ব কাজ করত। তারা একে অপরের সাথে সবসময় ঝগড়া বিবাদে লিপ্ত থাকত এবং সরকারের যে উচ্চ যে পদগুলো আছে সেই পদগুলোতে যাওয়ার জন্যও তারা কিন্তু খুব মারামারি করত এবং এখানে অনেক অনিয়ম হতো। তো এখানে বলা হচ্ছে
গালিভার্স ট্রাভেলের মধ্যে নিচের কোন বৈশিষ্ট্যটা লিলিপুটদের সাথে মেলে না? ডাজ নট শো ইন হিজ ডেপিকশন অফ দ্য ল্যান্ড অফ লিলিপুট। লিলিপুটের সাথে মেলে না নিচের কোন বৈশিষ্ট্যটা? প্রথম অপশনে লেখা আছে প্রাইড। এই যে প্রথম অপশনে লেখা আছে প্রাইড, এটা তো হবেই না, কারণ লিলিপুটদের এটা একটা বৈশিষ্ট্য যে তারা কিন্তু অনেক বেশি গর্ব করত। ঠিক আছে, এটা লিলিপুটদের বৈশিষ্ট্য যে তারা অনেক বেশি কি করত, গর্ব করত। ঠিক আছে, ওকে, তার মানে প্রাইড কথাটা তাদের সাথে যায় না। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে লাইস। লাইস মানে হচ্ছে মিথ্যা কথা বলা, তারা প্রচুর মিথ্যা কথা বলতো। সো এটাও তাদের একটা বৈশিষ্ট্য ছিল, তার মানে এটাও কিন্তু লিলিপুটদের সাথে কিন্তু যায় না, তার মানে আমরা এটাও নিতে পারতেছি না। আচ্ছা, অপশন নাম্বার ডি তে যেটা আছে সিলি রুলস, আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সিলি রুলস। সিলি রুলস মানে কি জানেন? যেমন ওদের যখন প্রমোশন হইতো, তো সেই ক্ষেত্রে সরকারি যদি বড় কর্মকর্তা হিসেবে বা রাজসভায় একটা বড় পদ পাওয়ার জন্য তাদের যে সিস্টেমটা ছিল, যেমন আপনারা বিসিএস প্রিলি পাস করার পরে রিটেন পাস করবেন, ভাইবা পাস করবেন, তারপরে না গিয়ে আপনারা মানে পুলিশ ভেরিফিকেশনের পরে বিভিন্ন রিপোর্টের পরে তখন না আপনারা চাকরিতে আপনারা নিযুক্ত হবেন। এরপরেও কিন্তু আবার সিনিয়র স্কেলে আপনাকে পরীক্ষা দিতে হবে প্রমোশনের জন্য। তার মানে অনেক অনেক চড়াই উতরাই পার হয়ে তারপর হচ্ছে আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে জয়েন করতেছেন বিভিন্ন বড় বড় পোস্টে, তাই তো? অথচ লিলিপুটদের ক্ষেত্রে বিষয়টা ছিল এরকম যে ডিমের কোনটা আগে ভাঙবে, ডিমের আগেরটা মানে চিকন অংশটা ভাঙবে না মোটা অংশটা ভাঙবে, এইটা যারা সলভ করবে তারাই হচ্ছে বড় পদে যাবে। আবার দেখা গেছে দড়ির উপর দিয়ে যে লাফাইতে পারবে, ঠিক আছে, দড়ি লাফ যে দিতে পারবে, তাহলে ওইটাতে পাশ করতে পারলেই তাকে হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ে তাকে পদ দেওয়া হবে। তার মানে এটা খুব সিলি রুলস ছিল, মানে অস্বাভাবিক হাস্যকর সব রুলস ছিল তাদের। তার মানে বুঝতেই পারতেছেন এই সিলি রুলস এটাও কিন্তু লিলিপুটদের একটা বৈশিষ্ট্য ছিল। তার মানে বোঝাই যাচ্ছে অপশন এ, বি এবং ডি এই তিনটে অপশন হচ্ছে লিলিপুটদের বৈশিষ্ট্য। কিন্তু অপশন সি তে যেটা আছে পিস অ্যান্ড উইজডম, অর্থাৎ তাদের যে জ্ঞান এবং শান্তি, এইটা তাদের কোনো বৈশিষ্ট্য ছিল না। তাদের মধ্যে জ্ঞান বা শান্তির কোনো লক্ষ্য মাত্র ছিল না। তার মানে বুঝতেই পারতেছেন অপশন নাম্বার সি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমরা বুঝতে পারতেছি যে এই যে একটা প্রশ্ন আসলো, লিটারেচারে একটা প্রশ্ন আসলো, তার মানে আমরা বুঝতে পারতেছি বিভিন্ন যেই বিখ্যাত গল্পগুলো রয়েছে, কবিতা রয়েছে, যেমন দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার, তাই না? এস.টি. কলরেজের একটা বিখ্যাত কবিতা, এই ম্যারিনার থেকেও কিন্তু প্রশ্ন আসছে। সো এগুলো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে। এতদিন তো আমরা সেভাবে পড়ি নাই, মানে গদবাঁধা ফরম্যাটে পড়ে গেছি, প্রশ্ন কমন পেয়ে গেছি। সো 50তম বিসিএস এর লিটারেচারের প্রশ্ন আপনারা দেখবেন প্রায় 11টা প্রশ্ন আসছে ইংরেজি সাহিত্য থেকে, এবং প্রতিটা প্রশ্নই কিন্তু বিশ্লেষণধর্মী প্রশ্ন। আপনাকে পড়াশোনা করতে হবে, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন। এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। তো এই জন্য আমাদের সতর্ক হয়ে যেতে হবে। সামনে 51তম বিসিএস এর জন্য গদবাঁধা ওয়েতে আপনি যদি লিটারেচারের প্রস্তুতি নেন তাহলে ধরা খাবেন। ঠিক আছে, এই জন্য আমাদেরকে অবশ্যই ভালো করে বুঝে বুঝে লাইন বাই লাইন আমাদের পড়ে যেতে হবে। এবং সেই জন্য আমরা জব মাস্টারের তরফ থেকে ইংরেজি সাহিত্যের অসাধারণ কিছু লেকচার শিট আমরা তৈরি করেছি এবং এখনো চলমান রয়েছে, যেগুলো আপনারা খুব শীঘ্রই আমাদের জব ফাউন্ডেশন কোর্সে ইনশাল্লাহ দেখতে পাবেন। আচ্ছা, এবার চলে আসেন আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্নটা দেখেন, খুব চমৎকার একটা কোয়েশ্চেন করছে এখানে। এখানে বলা হয়েছে টু হ্যাভ আ শর্ট মিনস ড্যাশ। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবেই, ঠিক আছে, এটা নিশ্চিত থাকবেন যে আপনি কিন্তু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে প্রশ্ন পাবেন। কোত্থেকে প্রশ্ন পাবেন? ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। তবে এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমরা অনেকে কিভাবে পড়ি? আমরা কিন্তু একদম লিস্ট ধরে ধরে পড়ি, তাই না? একদম লিস্ট ধরে ধরে পড়ি। যারা যারা আপনারা লিস্ট ধরে ধরে পড়বেন এই কাজটা করা যাবে না। ফ্রেজ এন্ড ইডিয়মস এর জন্য আপনাকে একটু ট্রেন্ড বুঝতে হবে। কি বুঝতে হবে? আপনাদেরকে একটু ট্রেন্ড বুঝতে হবে। ট্রেন্ড, ঠিক আছে, ট্রেন্ড মানে হচ্ছে, ধরেন আপনি এনটিআরসি তে পরীক্ষা দিচ্ছেন, তো এনটিআরসি তে কারা পরীক্ষা দেয়? বেসরকারি যারা শিক্ষক হিসেবে নিবন্ধন করবেন তারা পরীক্ষা দিবেন। আবার ধরেন আপনি বিসিএস এ পরীক্ষা দিচ্ছেন, বিসিএস প্রিলিতে পরীক্ষা দিচ্ছেন, এখানে কারা পরীক্ষা দিবে? এখানে পরীক্ষা দিবে দেশের আমি মনে করি যারা সরকারি
চাকরির জন্য খুবই আগ্রহী এবং সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ভালো ভালো ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মেধাবীদের একটা মিলন মেলা বলতে পারেন। ঠিক আছে, তো এখানে ট্রেনটা বুঝতে হবে, এটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, তাই তো? নবম থেকে নবম গ্রেড, দশম গ্রেড, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। তো এদের জন্য লিটারেচারের প্রশ্নটা যেরকম আসবে, আবার ধরেন যারা 13 থেকে বা 20তম গ্রেডে পরীক্ষা দিবেন, সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে সাহিত্যের প্রশ্নগুলো সেরকম হচ্ছে না। আবার ঠিক একইভাবে ফ্রেজ এন্ড ইডিয়মস, আপনি দেখবেন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যেভাবে ফ্রেজ এন্ড ইডিয়মস আসে, ওই ধাঁচের ফ্রেজ এন্ড ইডিয়মস কিন্তু আপনি বিসিএস প্রিলিতে পাবেন না। সো বিসিএস প্রিলির জন্য আপনাকে একটু বুঝতে হবে যে এটা কেমন টাইপের পরীক্ষা। এই পরীক্ষাটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা। এটার জন্য আপনাকে অনেক দীর্ঘ রাত পার করতে হবে, নির্ঘুম রাত পার করতে হবে, আপনাকে অমানসিক পরিশ্রম করতে হবে। তো এই যে বিষয়গুলো, এগুলা ফুটায়ে তুলবে যেই সব ফ্রেজ এন্ড ইডিয়মস এর মাধ্যমে, এই থিমেটিক ফ্রেজগুলো আপনারা একটু নোট করে পড়ে ফেলতে হবে, যেটা ইনশাল্লাহ আমি নিজেই আপনাদেরকে আমার ক্লাসগুলোতে প্রোভাইড করব। জব মাস্টার এটার জন্য আলাদা লেকচার ম্যাটেরিয়ালস তৈরি করছে, লেকচার শিটও তৈরি করছে এবং সম্পূর্ণ এক্সক্লুসিভ। আচ্ছা, তো যেমন ধরেন এখানে বলা হচ্ছে টু হ্যাভ আ শট। টু হ্যাভ আ শট এর মানেটা কি? টু হ্যাভ এ শট মানে কিন্তু কাউকে ওপেন ফায়ার করা না, মানে কাউকে গুলি করা না। আমরা জানি ইডিয়ম এটার সাধারণ অর্থ, মানে ইংরেজি শব্দের অর্থ আর এটার প্রকৃত অর্থ কিন্তু ভিন্ন হয়। এটাই কিন্তু ইডিয়মস, তাই না? যে দেখতে মনে হচ্ছে একরকম, বাট এটার অর্থ হবে অন্যরকম। সো টু হ্যাভ এ শট এর মানেই হচ্ছে চেষ্টা করা। দেখেন এই যে টু মেক এ ট্রাই, যেমন আপনি 50তম বিসিএস এ ফেল করছেন, প্রিলিতে ফেল করছেন, তাহলে আপনার উচিত কি বলেন তো? টু হ্যাভ এ শট, আপনার আরেকবার ট্রাই করা উচিত। আপনি 51তম বিসিএস এ ট্রাই করেন, আপনি 51তম বিসিএস এ ফেল করছেন, তাহলে আপনি আবারও দেখেন টু মেক এ ট্রাই, মানে টু হ্যাভ এ শট। আপনাকে কিন্তু 52তম বিসিএস প্রিলির জন্য প্রিপারেশন নেওয়া উচিত। সো আপনি 52তমতে ফেল করছেন, আপনি 53তম বিসিএস প্রিলির জন্য প্রস্তুতি নেন। যতদিন আপনার এইজ আছে, বয়স আছে, টু হ্যাভ এ শট আপনি চেষ্টা করতে থাকেন। তাহলে আপনি খেয়াল করেন আপনার পরীক্ষার সাথে এই ফ্রেজের থিমটা এবং ট্রেন্ডটা কিন্তু ম্যাচ করতেছে। সো এগুলা গবেষণামূলক বিষয়, আপনাকে এগুলা গবেষণা করে বের করতে হবে। এই সময়টা আপনার নাই, আপনি শুধু ইংরেজি না, আপনাকে তো সকল বিষয় পড়তে হবে। কিন্তু জব মাস্টার এদিক থেকে ব্যতিক্রম, যে আমরা আপনার জন্য এই গবেষণার কাজটা করে দিচ্ছি। আমাদের নতুন আমরা শুরু করেছি এই প্ল্যাটফর্মটা, কিন্তু এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি প্রত্যেকেই কিন্তু ন্যূনতম অভিজ্ঞতা 10 বছর, এবং অর্থাৎ 10 বছর থেকে সর্বোচ্চ 22 বছরের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা আমাদের জব মাস্টার পরিবারের সাথে যুক্ত হয়েছেন এবং তারা নিয়মিত আপনাদেরকে অসাধারণ ক্লাস উপহার দিয়ে যাবেন। এবং আমাদের একটা রিসার্চ টিম আছে, এবং এই রিসার্চ টিমটা ছোট্ট একটা রিসার্চ টিম। এখানের মধ্যে বিসিএস ক্যাডার অফিসার স্যাররা রয়েছেন এবং তাদের সাথে দেশের শীর্ষস্থানীয় কলেজের শীর্ষ মেধাবীরা আপনাদের জন্যই এই গবেষণার কাজগুলো করছে, যে অর্থাৎ কোন পরীক্ষার জন্য কোন ফ্রেজগুলা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে সেগুলাকে তালিকাবদ্ধ করছে, আলাদা করে ফেলছে। এবং আপনারা এই লিস্টগুলা আমাদের জব ফাউন্ডেশন কোর্সে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, জাস্ট আমাদেরকে ফলো করেন, আমাদের জন্য দোয়া করেন এবং জব মাস্টারের সাথে থাকেন। ইনশাল্লাহ আমাদের লক্ষ্য বহুদূর, আমাদের স্বপ্ন বহুদূর। আপনাদেরকে নিয়েই আমরা ইনশাল্লাহ জয় করব বাংলাদেশ। আচ্ছা, এবার আসেন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যেই কোয়েশ্চেনটা। তার আগে আমরা একটু বলে রাখি, টু হ্যাভ এ শট এটার অর্থ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। এটার অর্থটা হচ্ছে টু মেক আ ট্রাই, টু মেক আ ট্রাই। ওকে ওকে, আচ্ছা আসেন এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেন। দেখেন নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে হাসান ইসলাম কমেন্ট করেছেন। আচ্ছা যাই হোক, সেরা ক্লাস, ধন্যবাদ হাসান শান। আচ্ছা, অসাধারণ একজন এন্টারপ্রেনার। আচ্ছা, এরপর আমি শাহ সম্রাটের কমেন্ট দেখতে পেলাম। শাহ সম্রাট লিখেছো বিগ ফ্যান, ও আমিও তোমার অনেক বিগ ফ্যান। আচ্ছা, আমাদের সাদ্দাম হোসেন কমেন্ট করেছেন, ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনার কমেন্টের জন্য। আচ্ছা যাই হোক, তো আসেন আমরা এবার চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেনে। এখন দেখেন এই যে 3 নাম্বার কোয়েশ্চেনটা, দেখেন এখানে লেখা আছে the killing of albatross in the rime of the ancient mariner was indicative of dash. Oh my god, মানে এই যে প্রশ্নটা, আপনি বিশ্বাস করবেন কিনা যে 50তম প্রিলির অনেক ক্যান্ডিডেট এই প্রশ্নটার কি জানতে চাওয়া হয়েছে সেটাই বোঝে নাই। মানে প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে প্রশ্নটাই বোঝে নাই। আপনি যদি প্রশ্নই না বোঝেন আপনি উত্তরটা করবেন কিভাবে?
আপনাকে তো প্রশ্ন বুঝতে হবে। সো এই প্রশ্ন বোঝাটাও কিন্তু একটা প্রশ্ন, অর্থাৎ এটাও কিন্তু একটা প্রিপারেশন। এবং সেই ট্রেনিংটাও আপনি আমাদের জব মাস্টার ইংলিশ প্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। রেগুলার আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদেরকে ফলো করবেন। আমরা আপনাদেরকে একদম ধরে ধরে বোঝাবো যে আসলে ইংরেজি প্রস্তুতি চাকরির জন্য কিভাবে নিতে হয়। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। দেখেন এখানে লেখা আছে, দ্য কিলিং অফ অ্যালবাট্রস ইন দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার্স ওয়াজ ইন্ডিকেটিভ অফ ড্যাশ। এর অর্থ হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার এটা কার লেখা। আচ্ছা, এটা আপনারা সবাই জানেন যে স্যামুয়েল টেইলর কলরিজ, অর্থাৎ এস.টি. কলরিজ বলে আর কি। ওনার বিখ্যাত একটা কবিতা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। তো এখানে যিনি বৃদ্ধ নাবিক ছিলেন, মানে যিনি ম্যারিনার ছিলেন, বৃদ্ধ নাবিক, ও কি করছিল জানেন? সে কোনো কারণ ছাড়াই অ্যালবাট্রসটাকে, পাখিটাকে কি করেছে, পাখিটাকে সে গুলি করে মেরে ফেলেছে। আচ্ছা, ধরেন আপনার বাসায় আপনি একটা টিয়া পাখি পালেন, আপনার কোনো কারণ নাই, আপনি হঠাৎ টিয়া পাখিটার সামনে গিয়ে তাকে গুলি করে মেরে ফেললেন। এটা হইল কিছু? তার মানে আপনি কোনো প্ল্যানিং ছাড়া কাজটা করছেন, আপনি কোনো বিবেচনা ছাড়া আপনি কাজটা করছেন, কোন ধরনের আপনার হচ্ছে বিবেক বুদ্ধি না খাটিয়ে আপনি একটা নিরীহ নিরীহ পাখিকে আপনি হত্যা করেছেন। তার মানে বোঝাই যাচ্ছে এটা আপনার অবিবেচনামূলক বিবেকের একটা প্রতিফলন, তাই তো? তার মানে এখানে অপশন এতে, মানে এখানে বলা হচ্ছে সে যে মেরে ফেলেছে, এটা দ্বারা আসলে কি প্রকাশ পাচ্ছে? অ্যানশিয়েন্ট ম্যারিনারের মধ্যে বৃদ্ধ নাবিক সে একটা পাখি মেরে ফেলেছে। সো পাখিটা মারাটা আসলে কোন দিকটা প্রকাশ করে, ওই ওই ব্যক্তির কোন দিকটা প্রকাশ করে? অপশন নাম্বার এতে আছে ট্রিগার হ্যাপি ম্যারিনার। ট্রিগার হ্যাপি ম্যারিনার মানে হচ্ছে, ধরেন যিনি ট্রিগার হ্যাপি, ট্রিগার হ্যাপি মিনস হচ্ছে যার স্বভাবই হচ্ছে পাখি হত্যা করা, মানে পাখি শিকার করা। ওই প্রাচীন যুগে, মধ্যযুগে আপনারা দেখতেন না যে আপনার হচ্ছে অস্ত্র নিয়ে বন জঙ্গলে রাজা হচ্ছে শিকারে যেতেন, রাইট? ঠিক আছে। তো শিকারে গিয়ে তারা পাখিও শিকার করত, আবার হরিণ শিকার করত, প্রাণী শিকার করত ইত্যাদি, মানে যার কাজই যে হচ্ছে স্বভাব শিকারী, সহজ কথায়। কিন্তু এই পাখিটাকে যে হত্যা করছে, সেই নাবিক কিন্তু আপনার স্বভাব সুলভ শিকারী ছিল না। তার মানে এই বিষয়টা কিন্তু এই হত্যার সাথে কিন্তু যায় না। সো বুঝতেই পারতেছেন, আমরা অপশন নাম্বার এ যেটা আছে, এই অপশন নাম্বার এটা কিন্তু আমরা নিতে পারতেছি না, সো আমরা এটা কেটে দিব। ঠিক আছে, ওকে। এরপর দেখেন অপশন বি তে আছে দ্য অ্যাসেনশিয়াল। দ্য অ্যাসেনশিয়াল এটার উচ্চারণটা অনেকেই করে অ্যাসেনশিয়াল। মনে রাখবেন, অ্যাসেনশিয়াল, এই শিয়ালের লেজটাকে আপনার কেটে দিতে হবে কিন্তু, বুঝতে পারছেন? অ্যাসেন শব্দের পরে যে শিয়াল বলেন না, এই শিয়ালের লেজটাকে কেটে দিবেন। শিয়াল বলে কোনো শব্দ নাই, এটা হবে অ্যাসেনশিয়াল। উচ্চারণটা কি হবে? উচ্চারণটা হবে অ্যাসেনশিয়াল, মনে থাকবে, অ্যাসেনশিয়াল। ওকে, আচ্ছা দেখেন কি লেখা আছে, দ্য অ্যাসেনশিয়াল ইরেশনালিটি অফ ম্যান। দ্য অ্যাসেনশিয়াল ইরেশনালিটি অফ ম্যান, অর্থাৎ একজন ব্যক্তির, সহজ কথায় মানে ইররেশনালিটি বলতে তার যে একটা অবিবেচনামূলক একটা মনোভাব, এটাকে বোঝানো হচ্ছে। মানে বিচার বুদ্ধি ছাড়া মানুষ যে কাজটা করে, সো এইটা কিন্তু বিচার বুদ্ধি ছাড়াই করছে। সো বুঝতেই পারতেছেন, এই ঘটনার সাথে অপশন বিটা কিন্তু আসলে কি হচ্ছে, এটা ইন্ডিকেটিভ হচ্ছে, তাই তো, মানে সম্পর্কিত হচ্ছে। অপশন সি তে এখানে বলা হচ্ছে সুপারস্টিশিয়াস ম্যারিনার। সুপারস্টিশিয়াস বলতে আমরা মূলত হচ্ছে কুসংস্কারকে বুঝি। সো সুপারস্টিশিয়াস মানে হচ্ছে যারা কুসংস্কারাচ্ছন্ন আর কি, কুসংস্কারাচ্ছন্ন। ওই নাবিক কিন্তু কোনো কুসংস্কার আচ্ছন্ন ছিল না, বরঞ্চ সেই নাবিকটা, মানে বৃদ্ধ নাবিকটা যখন পাখিটাকে মেরে ফেললো, তখন এই ঘটনাটা দেখে অন্যান্য যেই তাদের ওখানে নাবিকরা ছিল বা যারা হচ্ছে ওখানে মধ্যে লোকজন ছিল, তারাই কিন্তু কুসংস্কারে মধ্যে একটা ভয় তাদেরকে ঘিরে ফেলছিল। অর্থাৎ তারা মনে করতেছিল যেহেতু সে ওই পাখিটাকে মেরে ফেলছে, তাইলে হয়তো গড তাদের উপরে কোনো একটা অভিশাপ দিবে, কার্স দিবে। ঠিক আছে, আচ্ছা, তার মানে বোঝাই যাচ্ছে যে মেরেছে সে কিন্তু সুপারস্টিশিয়াস ছিল না। ঠিক আছে, তার মানে এইটা ইন্ডিকেটিভ না, এই ঘটনার সাথে এটা রিলেশন নাই। সো অপশন নাম্বার সি কেটে দিব। আর অপশন নাম্বার ডি তে দেখেন লেখা আছে দ্য ম্যারিনার, এটা দা হবে, টি হবে, দ্য ম্যারিনার অ্যাজ আই স্কিলফুল ফ্লাওয়ার। এইটার সাথে তো আসলে মানে কোনো সম্পর্কই নাই, এই ঘটনার সাথে, দক্ষতার সাথে এটার কোনো সম্পর্কই নাই। সো বোঝাই যাচ্ছে সব দিক বিবেচনা করে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। খেয়াল করছেন কতটা বিশ্লেষণমূলক সাহিত্যের প্রশ্ন আপনি এই 50তম বিসিএস প্রিলিতে আপনি পেয়েছেন।
আপনি ভয় পাবেন না, আপনারা নার্ভাস হবেন না। আপনাদের পাশে জব মাস্টার রয়েছে, ইনশাল্লাহ আমরা আপনাদের এই ভীতিগুলা দূর করে দিব। এটার জন্য আপনাকে এক্সটেন্সিভ কিছু ক্লাস করতে হবে, লিটারেচার গুলো আপনাকে বুঝে বুঝে আয়ত্ত করতে হবে, লাইন বাই লাইন। তবে সব পড়ার দরকার নাই। আপনি যদি পুরো বই অর্থাৎ ইংরেজি সাহিত্য নিয়ে আপনি অনার্স মাস্টার যারা যারা করছে তারা দেখবেন অনেকগুলা বই পড়ছে, ইংরেজি সাহিত্যের অনেকগুলা বই পড়ছে 4 বছরে, তাই তো? এত কিছু পড়ে কিন্তু আপনার হচ্ছে তালগোল পাকায় ফেলবেন। যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের রিসার্চ টিম আপনাদের জন্য তৈরি করছে। এগুলোর উপর ক্লাস হবে, এগুলোর উপর নোটস হবে, লেকচার শিট হবে, ঠিক আছে? ওকে, এবার চলে আসেন আমরা আমাদের আরেকটা প্রশ্ন একটু বিশ্লেষণ করি। দেখেন, এই যে 4 নম্বর যে কোয়েশ্চেনটা, দেখেন এখানে কি লেখা আছে। ইন উইলিয়াম শেক্সপিয়ার্স প্লে, ওফ, উইলিয়াম শেক্সপিয়ার, এই ব্যাটাকে বাদ দিয়া আসলে প্রশ্ন মানে সম্ভবত কল্পনাও করা যায় না। তার মানে শেক্সপিয়ারের যে বিখ্যাত বিখ্যাত নাটকগুলো আছে, তার বিখ্যাত যে নাটকগুলো রয়েছে, ড্রামাগুলো রয়েছে, এগুলো আপনাদেরকে পড়তে হবে, কিন্তু ভালো করে পড়তে হবে, ক্যারেক্টারগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলা তাদের জন্য সহজ যারা ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করে ফেলছেন, তাদের জন্য সহজ। কিন্তু যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন, ধরেন আপনি বাংলা বিষয়ে অনার্স করছেন, অথবা আপনি ল নিয়ে পড়ছেন, অথবা আপনি হচ্ছেন ডাক্তারি পাশ করছেন, এমবিবিএস করছেন, অথবা আপনি একজন ইঞ্জিনিয়ার, তাই না, বিএসসি ইঞ্জিনিয়ার। আপনি তো আর হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো হচ্ছে আর সাহিত্য নিয়ে এত ব্যাপক গবেষণা করার সময় আপনার ছিল না। সো আপনারা এখন যে কাজটা করতে হবে আপনাদের জন্যই, এই যে বিষয়গুলা, যে কোন সাহিত্যিকের কোন উপন্যাসটা আপনি পড়বেন, কোন নাটকটা আপনি পড়বেন, কোন কবিতাটা আপনি পড়বেন, এই বিষয়গুলো কিন্তু আমাদের রিসার্চ টিম প্রতিনিয়ত এগুলো আপগ্রেডিং এর কাজ চলমান রেখেছে। আপনাদের জন্যই তৈরি হচ্ছে এক্সক্লুসিভ কিছু ম্যাটেরিয়ালস, যেগুলো যদি আপনি ঠিকঠাক মতো আমাদের সাথে বুঝে নিতে পারেন, আশা করা যায় এরকম বিশ্লেষণধর্মী যে প্রশ্নগুলো আপনার সামনের পরীক্ষাতে আসতে পারে সেগুলো আপনারা খুব সহজে সলভ করতে পারবেন। আর যদি না আসে তাহলে তো আপনারা বেঁচেই গেলেন। আচ্ছা, তো যাই হোক, এবার চলে আসেন। এখানে বলা হচ্ছে শেক্সপিয়ারের একটা বিখ্যাত নাটক আছে, বুঝছেন? নাটকের নামটা হচ্ছে অ্যাজ ইউ প্লে ইট, অ্যাজ ইউ লাইক ইট, সরি, অ্যাজ ইউ লাইক ইট। দেখেন, যে অ্যাজ ইউ লাইক ইট, দ্য 7 ages অফ ম্যান স্পিচ ওয়াজ ডেলিভার্ড বাই ড্যাশ। আচ্ছা, ওনার এই নাটকটার মধ্যে এই 7 ages অফ ম্যান স্পিচ, ঠিক আছে, এইটা মূলত কে দিয়েছিলেন? এই স্পিচটা কে বলেছিলেন, বক্তৃতাটা কে দিয়েছিল? তো অপশন এ তে লেখা আছে আপনার অলিভার। না, এখানে অলিভার এটা দেয় নাই, ঠিক আছে, অলিভার এটা দেয় নাই। অলিভার হচ্ছে এটা মানে এরপরে দেখেন কি লেখা আছে, অরল্যান্ডো। না, অরল্যান্ডো এটা দেয় নাই, কারণ অরল্যান্ডো ছিলেন হচ্ছে আপনার প্রথম দিকে ভিলেন ছিল, খলনায়ক ছিল। পরবর্তীতে হচ্ছে সে কি হয়ে যায়, পরবর্তীতে সে ভালো হয়ে যায় আর কি, কেমন? আচ্ছা, এরপর সি তে আমরা দেখতে পাচ্ছি জ্যাক্স। এটাকে আমরা কখনো কখনো সঠিক উচ্চারণে আমরা জ্যাকুইসও কিন্তু বলি, জ্যাকুইস, তাই তো, জ্যাকুইসও বলা হয়, আবার আমরা এটাকে জ্যাক্সও বলে থাকি। আচ্ছা, এই ভদ্রলোকই কিন্তু মূলত এই স্পিচটা দিয়েছিলেন। আর লাস্টে দেওয়া আছে রোজালিন্ড। রোজালিন্ড হচ্ছে মূলত অ্যাজ ইউ লাইক ইট এর উনি কিন্তু মেইন ক্যারেক্টার, মানে নায়িকা ছিলেন, উনি হচ্ছে প্রধান নায়িকা। কেমন, সে কে ছিল বলতো? সে ছিল হচ্ছে রোজালিন্ড, সে হচ্ছে প্রধান নায়িকা। আর অলিভার সে ছিল হচ্ছে প্রধান নায়ক, তাই তো? আচ্ছা, মানে প্রেমিক প্রেমিকা আর কি, সহজ কথায়। ওরা এই ভাষণটা দেয় নাই, ভাষণটা দিয়েছিল হচ্ছে জ্যাক্স। এখন ভাষণটা কি ছিল? সেই ভাষণটা আমরা যখন সাহিত্যের ক্লাস নিব তখন ভাষণটাকে আবার আপনাদেরকে ওই লাইনগুলো দাগায় দাগায় পড়াবো, কারণ এক একটা অংশ থেকে একাধিক প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটা যেহেতু অলরেডি চলে আসছে, এখন হয়তো আপনার প্রশ্নটা এভাবে আসবে না, অরলিন্ডো রিলেটেড আপনার একটা স্টেটমেন্ট আসতে পারে, তো সেটা আমরা আমাদের মার্ক করা আছে, আমরা আমাদের সাহিত্যের ক্লাসে এটা আপনাদেরকে পড়াবো। আবার অলিভারকে কেন্দ্র করে একটা প্রশ্ন হতে পারে, সো এটা অলিভারের বিষয়গুলো আমরা আপনাদেরকে মার্ক করে দেখাবো অ্যাজ ইউ লাইক ইট থেকে, কেমন, এখান থেকে। তারপর রোজালিন্ড, রোজালিন্ডের কিছু বিখ্যাত উক্তি আছে যেগুলো হচ্ছে আমরা অ্যাজ ইউ লাইক ইট থেকে আপনাকে মার্ক করে দেখাই দিব আমাদের সাহিত্যের ক্লাসগুলোতে। ক্লাসগুলো ঠিক এভাবেই সাজানো গুছানো থাকবে, আপনাদের কাজ শুধু ক্লাসগুলো ফলো করা, ক্লাস শেষে আমাদের কাছ থেকে লেকচার শিটটা বুঝে নেওয়া, এবং তারপর পড়ার টেবিলে আমাদের দেয়া রুটিন ফলো করে একদম স্টিক টু হয়ে পড়া। বোঝা গেছে? যদি ঠিক এভাবে আপনারা এগোতে পারেন তাহলে আপনারা যে নির্ঘুম রাতগুলা পার করতেছেন, যে অসাধারণ কষ্টগুলা করতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দিকে তাকাবে। আমাদের এই যে নতুন যে আমরা একটা প্ল্যাটফর্ম দিলাম জব মাস্টার,
আপনারা কি জানেন আমরা যেই রুমে ক্লাস নিচ্ছি এই রুমে আমরা একটা আয়াত রেখেছি, এবং এটা হচ্ছে সূরা আদ-দোহার পঞ্চম আয়াত আর কি। এখানের মধ্যে লেখা আছে, আর শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত অধিক দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। এই লাইনটা কিন্তু আমরা দেখেন একদম উপরে কিন্তু আমরা লাইনটা লিখে দিয়েছি, যেহেতু ক্যামেরা ঘোরানো যাচ্ছে না সো আমি দেখাতেও পারছি না। এইটা আমরা দিয়েছি কেন, যাতে আমরা কখনো নিরাশ না হই। আপনি যখনই নিরাশ হয়ে পড়বেন, যখনই আপনি হতাশায় একদম আচ্ছন্ন হয়ে পড়বেন, আপনার আশেপাশে কেউ থাকবে না, আপনার বন্ধু বান্ধব আপনাকে ছেড়ে অনেক দূর আগায় গেছে, কিন্তু তারপরেও আপনি আশাহত হবেন না। আপনি আস্থা রাখবেন সেই মহান রবের উপর, যার হাতে আপনার প্রাণ। সো সবসময় আপনি বিশ্বাস করবেন যে আপনার রব অতি শীঘ্রই আপনাকে এত অধিক পরিমাণে দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। তো সেই জন্য এখন যে কষ্টগুলো আপনি করছেন, এই কষ্টগুলো বৃথা যেতে দেওয়া যাবে না। তবে কষ্ট যদি প্ল্যান ছাড়া করেন, মানে কোনো পরিকল্পনা নাই, উল্টাপাল্টা ভাবে কষ্ট করতেছেন, উল্টাপাল্টা প্ল্যাটফর্মে উল্টাপাল্টা গাইডলাইন ফলো করতেছেন, তাহলে যেই লাউ সেই কদু, অর্থাৎ আপনার কপালে আপনি নিজেই ধ্বংস লিখে রেখেছেন। সেই জন্য সঠিক প্ল্যাটফর্ম বাছাই করবেন, সেই জন্য প্রচুর প্রচুর ক্লাস করেন, সঠিক শিক্ষক বাছাই করবেন, এই জন্যও আপনি অনেক শিক্ষকের ক্লাস করবেন, এবং অবশেষে আপনি নিজেকে সময় দিবেন। ঠিক আছে, টিচার আপনাকে চান্স পাওয়াবে না, গাইডলাইন দিবে, কিন্তু পড়ার কাজটা আপনাকেই করতে হবে। কিন্তু সেই পড়ার কাজটা আপনি কিভাবে করবেন সেটা সাজায় দেওয়াটাই একজন দক্ষ শিক্ষকের কাজ, এবং এই ব্যাপারে জব মাস্টার টিচার্স প্যানেল এটা আনপ্যারালাল ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসেন আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে একটু চলে যাই। আচ্ছা, দেখছেন কি চমৎকার চমৎকার প্রশ্ন। আচ্ছা, অনেকক্ষণ পরে আমরা একটা গ্রামারের প্রশ্ন পেয়েছি, একটা গ্রামারের প্রশ্ন পেয়েছি। আচ্ছা, গ্রামারের আধিক্য কিন্তু প্রায় সবগুলো বিসিএস এর মধ্যেই থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যারা 50তম বিসিএস প্রিলিতে অংশ নিয়েছেন তাদের কিন্তু গ্রামারের আধিক্য ওরকম ছিল না। ঠিক আছে, ওদের কিন্তু গ্রামারের আধিক্য ওভাবে ছিল না। ঠিক আছে, আচ্ছা, এভাবে আহ, ধন্যবাদ। এখানে নজরুল ইসলাম উনি কমেন্ট করেছেন যে আপনি একটু রেগুলার থাকেন স্যার, 2018 সালে ইউসিসতে হঠাৎ একদিন ক্লাস করছিলাম, ভালোই লাগে আপনার ক্লাস। অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম। এখানে শুধু রেগুলার না, আমরা পুরোটাই আমাদের শেষ দিন পর্যন্ত আপনাদের সাথে থাকবো। এ ব্যাপারে একটা কথা বলে রাখি যে আমরা এই যে জব মাস্টার প্ল্যাটফর্মটা দিয়েছি, এটা কোনো ভাড়া প্ল্যাটফর্মে আমরা দেই নাই, অর্থাৎ এটা আমাদের নিজস্ব প্রপার্টি, অর্থাৎ আমরা কিন্তু এটা ওন করেছি, আমরা কিনেছি। সো আপনারা নিশ্চিত থাকেন যে একটা নির্দিষ্ট ঠিকানা আপনারা এখানে পাচ্ছেন, যেটা অনলাইন প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে বিরল। ঠিক আছে, আমরা এটা সম্পূর্ণ প্রফেশনালি শুরু করেছি, এবং আমাদের যাত্রা যেহেতু শুরু হয়েছে, দীর্ঘ যাত্রার কথা মাথায় রেখেই আমরা এই ক্ষেত্রে নেমেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। সো আপনারা নিশ্চিত থাকেন, আপনাদের সাথে একদম শেষ দিন পর্যন্ত আমরা থাকব, আপনাদের সফলতার দিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা আমাদেরকে আপনাদের পাশে পাবেন। এই জন্য আমাদেরকে একটু ফলো করবেন, আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। ঠিক আছে, দেখেন লেখা আছে, দ্য বুক দ্যাট শি রেকমেন্ডেড টার্নড আউট টু বি ভেরি হেল্পফুল, হিয়ার দ্য আন্ডারলাইন ক্লজ ইজ এ ড্যাশ। আচ্ছা, এখন এই যে প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু আসছে কোত্থেকে জানেন? এটা আসছে হচ্ছে ক্লজ থেকে। প্রশ্নটা কোত্থেকে আসছে? প্রশ্নটা ক্লজ থেকে আসছে, ক্লজ। আচ্ছা, অনেকে এটাকে আমরা উচ্চারণ করি কোলোস। খবরদার, কেউ কিন্তু কোলোস বলবেন না, কোলোস। এই কোলোস কি রে? ঠিক আছে, বলে কোলোস, আজকে আমি পড়বো কোলোস। কোলোস বলা যাবে না, খবরদার। ঠিক আছে, আবার অনেকে কি বলে যে পিলাস্টিক, পিলাস্টিক বলা যাবে না। ঠিক আছে, ফার্ম গেট, ফার্ম গেট বলা যাবে না, বলতে হবে ফার্ম গেট। পিলাস্টিক বলবেন না, প্লাস্টিক। কোলোস বলবেন না, বলবেন ক্লস। ওই যে এসেনশিয়াল বলবেন না, কি বলবেন? এসেনশিয়াল। ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, ক্লস এইটা যদি আপনাদেরকে ডিটেলসে পড়াতে যাই তাহলে আমাদের অবশ্যই একটা 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস লাগবে, এবং খুব শীঘ্রই আমরা একটা কোর্স আপনাদের জন্য অফার করতেছি, এটা সম্পূর্ণ বিনামূল্যে, জব ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে একদম টপিক ভিত্তিক পূর্ণাঙ্গ ক্লাস থাকবে, সরাসরি লাইভ ক্লাস, পূর্ণাঙ্গ ক্লাস থাকবে। এটার জন্য আপনারা আমাদের পেজে গিয়ে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন। আমরা জুনের 5 তারিখ থেকে আমরা আমাদের ফ্রি জব ফাউন্ডেশন কোর্সটা শুরু করতে যাচ্ছি। সেই কোর্সে আপনারা এই যে এরকম ক্লাসের একদম ডিটেলস লেকচার আশা করি আপনাদের জন্য ওয়েট করতেছে। আপাতত আপনাদেরকে একটু বলে রাখি, এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, একটু কমেন্ট করে জানান দেখি সবাই যে এটা কেমন টাইপের সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এটা কি নাউন ক্লজ কিনা? ঠিক আছে, এই ক্লজটা কি নাউন ক্লজ কিনা? ঠিক আছে,
নাকি এটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, নাকি এটা অ্যাডভার্ব ক্লজ, এটা কেমন টাইপের ক্লজ? আচ্ছা, অপশনের মধ্যে আছে রিলেটিভ ক্লজ, এই যে রিলেটিভ ক্লজ। সো মনে রাখবেন রিলেটিভ ক্লজ এইটারই কিন্তু অল্টারনেটিভ আরেকটা নাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে যাহাই রিলেটিভ ক্লজ তাহাই সাবঅর্ডিনেট ক্লজ। বিষয়টা বুঝতে পারছেন? সাবঅর্ডিনেট ক্লজ মানেই হচ্ছে যেটা কানেক্টর দ্বারা শুরু হয়, কানেক্টর, ঠিক আছে, কানেক্টর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে যে কানেক্টরটা, এই কানেক্টরটা অবশ্যই সাবঅর্ডিনেট কানেক্টর। এটা কেমন কানেক্টর? এটা হচ্ছে সাবঅর্ডিনেট কানেক্টর, সাবঅর্ডিনেট। বলেন তো এটা কেমন কানেক্টর? এটা হচ্ছে সাবঅর্ডিনেট কানেক্টর। ওকে, সাবঅর্ডিনেট কানেক্টর বলতে আমরা হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, দ্যাট, বিকজ, অলদো, দো, ইভেন দো, এদের সবাইকে বুঝি। সো এরকম সাবঅর্ডিনেট কানেক্টর থেকে যেই বাক্যটা থাকবে ওই বাক্যটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, ওই বাক্যটাকে আমরা বলি রিলেটিভ ক্লজ। তো এই রিলেটিভ বা সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার হয়। কয় প্রকার হবে? তিন প্রকার হবে। এর মধ্যে একটা হচ্ছে নাউন ক্লজ, অপরটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, তাই তো? নাউন ক্লজ বাক্যে নাউনের কাজ করবে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসবে অথবা অবজেক্ট হিসেবে বসবে। আপনারা দেখেন এই যে ক্লজটা, এটার আগে কিন্তু অলরেডি একটা নাউন আছে, দেখছেন? এই যে দা বুক, অলরেডি কিন্তু একটা নাউন আছে এখানে। তার মানে সে এই ক্লজটা নাউনের কাজ করতে পারবে না। যেহেতু নাউন আছে তাহলে তো সে আর নাউন হবে না। আচ্ছা, তার মানে এটা নাউন ক্লজ না। আচ্ছা, এই ক্লজটা কিন্তু বসছে নাউনের পাশে, খেয়াল করছেন? এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা কিন্তু নাউনের পাশে বসছে। আপনারাই বলেন তো, যদি কোনো শব্দ একটা নাউনকে মডিফাই করে তাকে কি বলে? যেই শব্দটা কোনো একটা নাউনকে মডিফাই করে তাকে কি বলে? তাকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক একইভাবে যেই ক্লজটা কোনো একটা নাউনকে মডিফাই করবে, অর্থাৎ নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করবে, তার মানে সে অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করবে। সো আপনি বুঝতেই পারতেছেন, যেহেতু এই ক্লজটা একটা নাউনের পাশে বসছে, এই নাউনটাকে মডিফাই করতেছে, তার মানে 100% সে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, তাই তো? আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে অপশনে দেখেন অ্যাডজেক্টিভ ক্লজটা নাই। দেখেন এখানে অ্যাডজেক্টিভ ক্লজ নাই, নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ নাই, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ নাই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নাই। কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ না। ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কোনো কানেক্টর থাকে না। যেমন এই যে বাকি যে অংশটা, এই যে দ্য বুক, দ্য বুক দেখতে পাচ্ছেন, দ্য বুক টার্নড আউট টু বি ভেরি হেল্পফুল, এই অংশটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্য বুক টার্নড আউট টু বি ভেরি হেল্পফুল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু মাঝখানের যে অংশটা, এটা তো হচ্ছে একটা রিলেটিভ ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। কেমন টাইপের সাবঅর্ডিনেট ক্লজ? এটা অ্যাডজেক্টিভ টাইপের সাবঅর্ডিনেট ক্লজ, মানে অ্যাডজেক্টিভ ক্লজ। সমস্যা হচ্ছে অপশনে দেখেন কোনো অ্যাডজেক্টিভ ক্লজ কথাটা কিন্তু নাই। যেহেতু নাই, সেহেতু আপনাকে বলতে হবে এটা রিলেটিভ ক্লজ। এই যে অপশন নাম্বার এতে আছে রিলেটিভ ক্লজ। কেন বলবেন? কারণ রিলেটিভ ক্লজ নাউন ক্লজও হয়, রিলেটিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজও হয়, রিলেটিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজও হয়। রিলেটিভ ক্লজ হচ্ছে তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। যেহেতু অপশনে নাউন ক্লজ কথাটা নাই, তাহলে আমরা পুরো নামটা নিয়ে নিব, মানে রিলেটিভ ক্লজ নামটা নিয়ে নিব। অ্যান্সার সিলেক্ট করব অপশন নাম্বার এ। কি অসাধারণ লেভেলের একটা প্রশ্ন আপনার এখানে করা হয়েছে, সেটা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি আমাদেরকে খুবই খুবই ইমপ্রেস করেছে। ইমপ্রেসিভ কোয়েশ্চেন্স। 50তম বিসিএস পরীক্ষার আপনি যদি লিটারেচারের প্রশ্নগুলো দেখেন, ভেরি ইমপ্রেসিভ। আপনি যদি গ্রামারের প্রশ্নগুলো দেখেন, মাচ মোর ইমপ্রেসিভ। ওকে, এবার আমরা আরেকটা প্রশ্ন একটু বিশ্লেষণ করি, চলেন। ও মাই গড টাইপের একটা প্রশ্ন। এই প্রশ্নটা যে কতজন ভাই এবং বোনেরা কনফিডেন্সের সাথে ভুল দাগায় দিয়ে আসছে, আনবিলিভেবল, আনবিলিভেবল। আচ্ছা, এনিওয়ে, আপনারা একটু কমেন্ট করে জানান তো যে এটা আপনারা, মানে আপনাদের কোনটা মনে হচ্ছে। উত্তর দেখে বললেন না, কারণ 50তম পরীক্ষা তো হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে। সো আপনাদের কাছে অলরেডি সলিউশন কিন্তু চলে গেছে। এখন আপনারা ওই সলিউশন মাথায় রেখে না, মানে আপনি যদি ক্যান্ডিডেট হইতেন, আপনি যদি প্রশ্নটা দেখতেন, তাহলে কোন অপশনটা আপনাকে খুবই লিউর করতেছে, খুবই প্রলুব্ধ করতেছে, সেটা আমাকে একটু বলেন। কোন অপশনটা আপনাকে মনে হচ্ছে যে এইটা হইতে পারে? কোনটা মনে হচ্ছে একটু বলে ফেলেন দেখি। দেখেন অপশন এতে লেখা আছে অ্যাট। আচ্ছা, গেটের সাথে অ্যাট,
মনে হচ্ছে না। গেট এর সাথে গেট, দেখেন না, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গেট টু দা, গেট টু কেমন কেমন যেন একটু বেখাপ্পা লাগতেছে, গেট টু তাই না? কিন্তু যদি আপনি গেট ইন বলেন অথবা গেট ইনটু বলেন তাহলে কিন্তু মনে হচ্ছে হ্যাঁ এটাই মনে হয় অ্যান্সার। আবার দেখবেন অনেকে আছে না যে বিশাল বড় পণ্ডিত, বুঝতে পারছেন, আহ, তারা কনফিডেন্সের সাথে অনেকে দাগাইছে এটা, এই যে গেট ইনটু, কেমন কনফিডেন্সের সাথে। কিন্তু মনে রাখবেন এখানে এই যে গেট শব্দটা দেখতে পাচ্ছেন, গেটের সাথে আপনি যদি টু বসান, এই যে গেট টু, এর অর্থটাই হচ্ছে এটা একটা ফ্রেজাল ভার্ব। এটাকে আমরা মূলত একটা ফ্রেজাল ভার্ব বলি, ঠিক আছে? এটা কেমন টাইপের ভার্ব? এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব বলতে আপনারা হয়তো অনেকের নামটা অপরিচিত, এটাকে আপনারা হয়তো অনেকে এই নামে পড়ছেন, তাই না? গ্রুপ ভার্ব, তাই তো? ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব এই নামে পড়েছেন এটাকে। মনে রাখবেন গেট এর সাথে যখন এই প্রিপোজিশনটা থাকে গেট টু, এর মানে হচ্ছে কোনো একটা জায়গায় সময় মতো পৌঁছানো, মানে আপনার টাইম মেনটেন করতেছেন, স্কেজিউলিং করতেছেন, টাইম মেনটেন করতেছেন, কেমন? সো এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্ব সহজ কথায়। আবার দেখেন আপনি যদি গেটের সাথে অ্যাট বসান তাহলে অর্থ আবার চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি বলেন গেট অ্যাট মানে হচ্ছে ধরেন আপনি কোনো বিষয়ে একটা ইঙ্গিত দিচ্ছেন বা কোনো বিষয়ে আপনি একটা ধারণা দিচ্ছেন, তার মানে ধারণা দেয়া, ইঙ্গিত দেয়া। গেট অ্যাট এটার সাথে কিন্তু কোনোভাবেই আপনার এই যে পৌঁছানো কথাটা মেলে না। তার মানে গেট টু এর অর্থ একটা, গেট অ্যাট এর অর্থ আরেকটা। এবার আসেন নিচের দুটো, গেট ইন এবং গেট ইনটু। ইন অথবা ইনটু এটা মূলত হচ্ছে আপনি যদি কোনো একটা বদ্ধ রুমে প্রবেশ করেন, ধরেন রুম, একটা বন্ধ রুম আছে, রুমে প্রবেশ করছেন, সেটা হচ্ছে গেট ইন। আবার ধরেন আপনি একটা যানবাহনে প্রবেশ করতেছেন, সেটা হচ্ছে গেট ইনটু। কেমন? আপনি একটা চলমান যানবাহনে উঠতেছেন, অথবা মানে লাফ দিয়ে উঠে যাচ্ছেন এইভাবে, অথবা এমনিতেই উঠে যাচ্ছেন, দাঁড়ায় আছে আপনি যানবাহনে উঠতেছেন আর কি, সেটা গেট ইনও হতে পারে, গেট ইনটুও হতে পারে। সো তার মানে এই দুটো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয় তখন যখন সেটা যানবাহনে উঠা বোঝায়। আর এইটা কখন হবে, অ্যাট কখন হবে, যখন আপনি ইঙ্গিত দেয়া বোঝাবেন। আর টু কখন হবে, যখন আপনি কোনো জায়গায় পৌঁছাচ্ছেন, সময় নির্দেশ করতেছেন, তখন আপনি টু বলতেছেন। তাহলে এখন হবে কোনটা? এটার জন্য আপনাকে প্রশ্নের ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, প্রশ্ন আসলে কোন ভাষাটা প্রয়োগ করা হয়েছে। যেমন এখানে বলাই হয়েছে ক্যান্ডিডেটস, তার মানে বোঝাই যাচ্ছে এখানে এই যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড, মানে তাদেরকে পৌঁছানোর কথা বলা হচ্ছে। টু গেট ড্যাশ দ্য সেন্টার, সেন্টার মানে তো বুঝতেই পারতেছেন পরীক্ষার কেন্দ্র আর কি, বিফোর 9 AM, সকাল 9টার পূর্বে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে সকাল 9টার পূর্বে প্রার্থীদেরকে কেন্দ্রে পৌঁছানোর ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে। সো যেহেতু বোঝাই যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এখানে পৌঁছানোকে বোঝানো হচ্ছে, সো অন্য কোনো প্রিপোজিশন নেওয়ার কোনো সুযোগ নাই, এখানে আমাদেরকে নিতে হবে গেট টু। এবং এইটার উত্তর কিন্তু অনেকেই ভুল দাগিয়েছিল, অনেকেই ভুল দাগিয়েছিল। ওকে, আচ্ছা ফাইন। আসেন এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কোয়েশ্চেন, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন 7 নম্বরে এবার আমরা একটু চলে যাব, কোয়েশ্চেন নাম্বার 7, ঠিক আছে? আমরা এখন 7 নম্বরে চলে যাব। ওকে, আমি দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম লিখেছেন 7 years ago আপনার ক্লাস করেছিলাম নীলক্ষেতে, থ্যাঙ্কস। ও মাই গড 7 বছর আগে আপনি ক্লাস করছিলেন। 7 বছর আগে, এক্স্যাক্টলি রাইট, মেবি 2017, 2017তে বা 18তে আমি তখন বিসিএস কনফিডেন্সে আমি ক্লাস নিতাম। এটা ছিল বিসিএস কনফিডেন্সের নীলক্ষেত ব্রাঞ্চে সম্ভবত। আমি অফলাইনে ক্লাস নিয়েছি, প্রচুর ক্লাস নিয়েছি। আমি কিন্তু মূলত আগে হচ্ছে রেগুলার বেসিসেই হচ্ছে আমি ক্লাস নিয়েছি, আর এখন একটা প্রতিষ্ঠান দিয়েছি, নতুন প্রতিষ্ঠান। দোয়া করবেন, আপনি আগেও সাথে ছিলেন, আশা করি এখন আমাদের সাথে থাকবেন। আচ্ছা, MH মিলন কমেন্ট করেছেন, স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আশফাক আজিজ স্যার কমেন্ট করেছেন। আশফাক আজিজ স্যার উনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্সে উত্তীর্ণ হওয়ার পরে দীর্ঘদিন যাবত, প্রায় 10 বছরেরও বেশি সময় যাবত উনি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। বিসিএস এর জগতে অনেক অনেক ক্লাস উনি ইতোমধ্যেই নিয়েছেন, এবং আমাদের জব মাস্টার প্ল্যাটফর্মের স্যারও কিন্তু একজন মেম্বার, ঠিক আছে? অর্থাৎ উনিও আমাদের একজন মেন্টর। সো আশা করা যায় খুব শীঘ্রই আমরা আশফাক স্যারের অসাধারণ কিছু ক্লাস আপনাদেরকে উপহার দিতে পারবো। আচ্ছা, এনিওয়ে, আচ্ছা এবার দেখেন 7 নম্বর প্রশ্নটা। এটাও একটা গ্রামাটিক্যাল প্রশ্ন, তবে একটু প্যাচ আছে কিন্তু ভাই, ঠিক আছে? দেখেন আমরা প্রশ্নটা দেখি। আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আপনারা নিশ্চয়ই জানেন, সেন্টেন্স স্ট্রাকচার এটা কিন্তু আপনাদের বিসিএস এর সিলেবাসের মধ্যেই আছে। একটা মজার বিষয় হচ্ছে বিসিএস এর একটা প্রিলির মজা হচ্ছে এরা কিন্তু একটা ফিক্সড সিলেবাস কিন্তু দিয়ে দিছে, ইংরেজির কিন্তু একটা ফিক্সড সিলেবাস দিয়ে দিছে, যেটা আসলে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে থাকে না।
কিন্তু বিসিএস এর ক্ষেত্রে কিন্তু স্পষ্ট, ঠিক আছে? এত বড় একটা পিডিএফ আপনারা কিন্তু ডাউনলোড করতেছেন। তো দেখেন, সেই সিলেবাসের একদম প্রথম দিকে আপনি পাবেন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স স্ট্রাকচার আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো আছে। তারপর হচ্ছে ক্লজ আছে, ক্লজ যেমন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলো আছে। আরো অনেক অনেক কিছুই আছে। কেমন সিলেবাসের মধ্যে যতগুলো টপিক আছে, প্রত্যেকটা টপিক এবং সেগুলো সাব টপিক, এবং ওই টপিকগুলো থেকে সম্ভাব্য কেমন কেমন প্রশ্ন আপনি ফেস করবেন, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি। পূর্ণাঙ্গ তথ্যযুক্ত লেকচার শিট আমরা তৈরি করেছি এবং আরো কিছু লেকচার শিট তৈরির কাজ চলছে, যেগুলোর উপর অসাধারণ ক্লাস নিয়ে আমাদের জনপ্রিয় শিক্ষকবৃন্দ নিয়মিতভাবেই আপনাদের জন্য ক্লাস নিয়ে হাজির থাকবেন। জাস্ট আমাদেরকে ফলো করেন, আমাদের জন্য দোয়া করেন, ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য অনেক অনেক ভান্ডার নিয়ে হাজির হচ্ছি, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো যাই হোক, এখানে কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। এখান থেকে কম্পাউন্ড সেন্টেন্স কোনটা বের করতে বলা হয়েছে। নর্মালি আমরা জানি এই যে ফ্যান বয়েস, ফ্যান বয়েস, তাই তো? ফ্যান বয়েস যুক্ত যে বাক্যগুলো, সেগুলোকে কিন্তু আমরা মূলত কম্পাউন্ড সেন্টেন্স বলি, তাই না? যেগুলো হচ্ছে ফ্যান বয়েস যুক্ত যে বাক্যগুলো, এগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে এটা কম্পাউন্ড সেন্টেন্স, রাইট? যেমন ধরেন এই যে ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, সো, তাই না? এই ফ্যান বয়েস, এই শব্দগুলো, এই কনজাংশন গুলো যেখানে থাকবে, তাদেরকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। অপশন নাম্বার এতে দেখেন এখানে একটা অর আছে, কিন্তু দেখেন এই যে একটা অর আছে, তারপরও এটাকে আপনারা কম্পাউন্ড বলতে পারবেন না। এটা কম্পাউন্ডের কাছাকাছি গেলেও এটা কম্পাউন্ড না, কারণ এখানে শুরুতে আবার এই যে ইদার আছে। আমরা অনেকে এটাকে এইদার বলি, আবার অনেকে এটাকে আমরা আইদারও বলি, কিন্তু রাইট, এটাকে ইদারও বলি, আবার এটাকে আইদারও বলি। তাহলে দেখেন এই যে আইদার অর, এই আইদার অর, নাইদার নর, এই যে আইদার অর, নাইদার নর, তারপর নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, এগুলাকে আমরা কি বলি জানেন? এদেরকে আমরা বলি কো রিলেটিভ কনজাংশন। এগুলাকে আমরা বলি হচ্ছে কো রিলেটিভ কনজাংশন, এদেরকে আমরা বলি হচ্ছে কো রিলেটিভ কনজাংশন। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এদেরকে আমরা কো রিলেটিভ কনজাংশন বলি। তার মানে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি এটা কো রিলেটিভ সেন্টেন্স। সরাসরি এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু বলতে পারতেছি না। সো এখানে অর থাকলেও এটা আপনি নিতে পারবেন না, যে কারণে এটা বাদ। বাট চিন্তা ভাবনা ছাড়াই যারা প্রশ্নের উত্তর দিতে অভ্যস্ত, তারা 50তম প্রিলিতে অনেকেই অপশন নাম্বার এটা দাগায় আসছেন, এটা ভুল। অপশন বি, অপশন বিতে তো আনলেস আছে, আনলেস থাকা মানেই তো সেটা কমপ্লেক্স সেন্টেন্স। কারণ আনলেস, এই আনলেস মানেই হচ্ছে, এই যে আনলেস মানেই হচ্ছে ইফ নট। আনলেস মানে কি? আনলেস মানে হচ্ছে ইফ নট। আর আমরা জানি যে ইফ থাকা মানেই সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আনলেস থাকা মানেই সেটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো অপশন নাম্বার বি প্রশ্নই উঠে না। অপশন নাম্বার বিও আমরা কেটে দিব, এও কেটে দিব, বিও কেটে দিব। আর অপশন নাম্বার সি তে আছে দেখেন, ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ, অর্থাৎ কাজটা এখনই করো অথবা আমি তোমাকে ফাইন করব, আমি তোমাকে জরিমানা করব। কাজটা এখনই করো বা আমি তোমাকে এখনই জরিমানা করব। সো আপনি বুঝতেই পারতেছেন এখানে এই যে অর কথাটা কিন্তু চলে আসছে। আমরা যে ফ্যান বয়েস, এখানে কিন্তু অর ছিল, এই যে ও মানে হচ্ছে অর, এটা কিন্তু এখানে চলে আসছে। সো বোঝাই যাচ্ছে সরাসরি উত্তর কিন্তু অপশন নাম্বার সি তে আমরা পেয়ে গেছি, রাইট? আর অপশন নাম্বার ডি তে দেখেন এখানে লেখা আছে ইউ হ্যাভ টু ডু ইট আদারওয়াইজ। আচ্ছা, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, আপনারাই বলেন তো এটা কি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? এই বাক্যটা কি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কি মনে হয় আপনাদের? ইউ হ্যাভ টু ডু ইট আদারওয়াইজ আই উইল ফাইন ইউ, কি মনে হচ্ছে আপনাদের? মনে রাখবেন এই সেন্টেন্সটা, এই যে 4 নাম্বার যে বাক্যটা দেখতে পাচ্ছেন, এইটা কমপ্লেক্স সেন্টেন্সও না, এটা কম্পাউন্ড সেন্টেন্সও না, এটা হচ্ছে রান অন সেন্টেন্স। নাম শুনছেন? আমি একটু লিখে দিচ্ছি, দেখেন, রান অন সেন্টেন্স, রান অন সেন্টেন্স, ঠিক আছে? আপনারা কি জানেন যে রান অন সেন্টেন্স এর মানে কি? রান অন সেন্টেন্স কিন্তু গ্রামারের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আপনাকে বুঝতেই হবে। সেন্টেন্স পড়ার সময় এই টপিকটা চলে আসবে। রান অন সেন্টেন্স একটা গ্রামারের টপিক, কিন্তু এই রান অন সেন্টেন্স হচ্ছে এক ধরনের এরর, মানে এক ধরনের ভুল, বাক্যের একটা ভুল। অর্থাৎ দুটো স্বাধীন বাক্যকে আপনি যদি কমা দ্বারা যুক্ত করেন, তখন সেটাকে বলা হয় বাক্যের একটা ভুল, এবং এই ভুলটার নামই হচ্ছে রান অন ভুল, অর্থাৎ রান অন এরর, যেটাকে আমরা বলি রান অন সেন্টেন্স। এই রান অন মানে কিন্তু সেন্টেন্সের উপরে দিয়ে দৌড়ানো না, রান অন সেন্টেন্স এটা একটা ভুলকে বোঝানো হচ্ছে।
সো আপনারা বুঝতেই পারতেছেন এখানে দুইটা বাক্য, এই যে আই উইল ফাইন ইউ, ইউ হ্যাভ টু ডু ইট, এই দুইটা বাক্যকে কমা দ্বারা যুক্ত করে দিছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো আদারওয়াইজ আছে। মজার বিষয় হচ্ছে আপনি এখানে যে আদারওয়াইজটা দেখতে পাচ্ছেন, এই যে আদারওয়াইজটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ভাই কোনো কনজাংশন না, এটা হচ্ছে একটা কনজাংটিভ অ্যাডভার্ব। এই যে রান, এই যে আদারওয়াইজ দেখতে পাচ্ছেন, আপনি যে এখানে আদারওয়াইজ দেখতে পাচ্ছেন, এই আদারওয়াইজটা হচ্ছে একটা কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব। এখন আমি যদি আপনাকে বুঝাইতে যাই যে হোয়াট ডাজ মিন বাই কনজাংটিভ অ্যাডভার্ব, মনে রাখবেন কনজাংটিভ অ্যাডভার্ব কিন্তু কোনো কনজাংশন না। কনজাংশনের কাজ হচ্ছে আপনি দুটো সেন্টেন্সকে কানেক্ট করতেছেন, রাইট? কিন্তু যেটা কনজাংটিভ অ্যাডভার্ব, এর কাজ হচ্ছে সেন্টেন্স একটা ট্রানজিশন ক্রিয়েট করা। অর্থাৎ একটা সেন্টেন্স থেকে যখন আপনি আরেকটা সেন্টেন্সে যাচ্ছেন তখন দুইটা সেন্টেন্সের মধ্যে একটা ব্রিজ তৈরি করা, মানে চমৎকার একটা ব্রিজ তৈরি করতেছেন আপনি, রাইট? তো যাই হোক, এখন পিছনে পিছনে ঝামেলা আছে, সাবধান সাবধান লাগবে। ওকে, তো যাই হোক, যেমন ধরেন আমরা যদি এভাবে বলি যে সেলিম চুরি করে, সে সুদ খায়, সে অপরাধ করে, একইভাবে একইভাবে সে মানুষকে ঠকায়। তাহলে দেখেন সবই কিন্তু আপনার একই টাইপের কথাবার্তা। সেলিম চুরি করে, একটা বাজে কাজ। সে সুদ খায়, একটা বাজে কাজ। তাহলে সে মানুষকে ঠকায়, এটাও তো বাজে কাজ। তাহলে তিনটাই ধরেন তিনটা সেন্টেন্স, তিনটা পৃথক পৃথক সেন্টেন্স। এর মধ্যে 3 নাম্বার সেন্টেন্সের শুরুতে আপনি বলে ফেললেন সিমিলারলি। সিমিলারলি, এই যে সিমিলারলি মানে সে মানুষকে ঠকায়, হি চিটস পিপল, আপনি এটা যে বললেন সিমিলারলি, এই সিমিলারলি শব্দটাই হচ্ছে একটা কনজাংটিভ অ্যাডভার্ব, যার কাজ হচ্ছে বাক্যে একটা ট্রানজিশন ক্রিয়েট করা, একটা একটা সেন্টেন্সের মধ্যে একটা মাধুর্যতা নিয়ে আসা, এক বাক্য থেকে আরেক বাক্যে গেলে যাতে একটু সুন্দর দেখায়, মানুষ যাতে বিরক্ত না হয়, এটা লেখার একটা কৌশল, লেখার একটা আর্ট। সো কনজাংটিভ অ্যাডভার্বগুলো সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেইলসে আমরা পরিচয় করিয়ে দিব, কারণ এইটা কিন্তু আপনাদের বিসিএস এর সিলেবাসের মধ্যে আছে, কিন্তু অনেকে এই টপিকের নামও শুনে নাই, আবার অনেকে এটা ঠিকমতো পড়েও নাই। আপনি যখন প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস করবেন তখন আপনি দেখবেন যে শুধু সঠিক উত্তর পড়লেই হবে না, যেগুলা ভুল উত্তর, এই ভুল উত্তরগুলোর মধ্যেও কিন্তু অনেক গ্রামাটিক্যাল কনফিউশন জড়িত আছে, ভুল উত্তরগুলোর মধ্যে অনেক গ্রামারের টপিকও জড়িত আছে। সো এই টপিকগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যানালাইসিস করে করে আপনি টপিকের নামগুলো জানতেছেন, আর সেই টপিকগুলাই কিন্তু আমরা ধরে ধরে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। সো এগুলা নিয়েই হচ্ছে আমরা আমাদের ক্লাসের আয়োজন করেছি, এবং শুধু একটা ক্লাস না, অনেক অনেক ক্লাসের আয়োজন আছে আপনাদের জন্য। তবে এই মুহূর্তে আমাদের শুভ উদ্বোধন উপলক্ষে, জব মাস্টারের শুভ উদ্বোধন উপলক্ষে আপনাদের জন্য আমরা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে এসেছি জব ফাউন্ডেশন কোর্স। এই জব ফাউন্ডেশন কোর্সে যারা নবম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত যে কোনো চাকরি প্রিপারেশন নিচ্ছেন, সবার জন্যই কিন্তু এটা একটা কমন কোর্স। অর্থাৎ এটা কোনো স্পেশালাইজড কোর্স না, এটা একদম পুরো বেসিক একটা কোর্স। ফাউন্ডেশন মানে বেসিক, একটা বেসিক কোর্স। এখানে অল্প অল্প কিছু লেকচার আছে। লেকচার প্ল্যান সম্পর্কে যদি জানতে চান আপনারা ভিজিট করেন www.jobmasterbd.com। ওখানে গেলেই আপনি আমাদের পূর্ণাঙ্গ কোর্স প্ল্যানটা, অর্থাৎ আমরা কয়টা করে ক্লাস দিচ্ছি আর কি, টোটাল কোর্স প্ল্যানটা আপনি সেখানের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি থাকছে। তবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের ফেসবুক পেজে গিয়ে, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমরা এখানে সবগুলো অপশন অ্যানালাইসিস করলাম। যেহেতু এখানে কম্পাউন্ড সেন্টেন্স বের করতে বলছে, সো বোঝাই যাচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার সি। দেখছেন, এইভাবে যদি প্রশ্নগুলো বিশ্লেষণ করেন, আপনারা তো হয়তো অনেকে এই যে এটা দেখে উত্তর এটা দাগায়া পরের প্রশ্নে চলে গেছেন, কিন্তু যখন আপনি বাকি অপশনগুলোও দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? এই জন্য আমাদের কাজই হচ্ছে প্রচুর প্রচুর বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, এবং এটা করলে এবং প্রচুর প্রশ্ন সলভ করলে, প্রচুর প্রচুর এক্সামে অংশ নিলে আপনার যে দুর্বল পয়েন্টগুলো আছে, আপনার যেই দুর্বলতা উইকনেস গুলো আছে, এগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে, এবং সেগুলো দূর করার জন্য যা যা কনসালটেন্সির প্রয়োজন ইনশাল্লাহ আমরা তো আছি আপনাদের পাশে। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আরেকটা প্রশ্ন সলভের মধ্যে। দেখেন এখানে লেখা আছে which novel chronicles intense destructive love fueling multi-generational cruelty and obsession OMG। দেখেন এই যে এখানে একটা নভেলের কথা বলা হচ্ছে, এই প্রশ্নটাই হয়তো অনেকে বোঝে নাই, সিরিয়াসলি প্রশ্নটাই অনেকে বোঝে নাই। এখানে বলা হচ্ছে নিচে
কোন নভেলটা, মানে কোন নভেলটা, কোন উপন্যাসটা আপনার হচ্ছে দেখেন কি লেখা আছে, ক্রনিকল ইন্টেন্স ডিস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ লাভ লাভ ফুয়েলিং মাল্টি জেনারেশনাল ক্রুয়েলটি অ্যান্ড অবসেশন। এমন কোন নভেলটা আছে যেই নভেলের মধ্যে প্রেম এবং ভালোবাসা, মানে তীব্র প্রেম, তীব্র ভালোবাসা, যেটা ধ্বংসাত্মক পর্যায়ে চলে গেছিল, যেটা হিংসাত্মক পর্যায়ে চলে গিয়েছিল, যেটার কারণে অনেক অবসেশন ক্রিয়েট হয়েছিল, এটা কোনটার কারণে হয়েছিল সেটা আপনারা বের করেন। এমন কোন নভেলটা আছে যে নভেলটার কারণে আপনার ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়েছিল, ধ্বংস ক্রিয়েট হয়েছিল, সেটা আপনারা একটু বের করেন, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছিল আপনার এই সি নাম্বারে, দেখেন অপশন নাম্বার সি তে যেটা আছে যে উদেরিং হাইটস, এইখানের মধ্যে আসলে প্রেমিক এবং প্রেমিকা তাদের বিচ্ছেদ হয়ে গেছিল এবং প্রেমিকা অন্য একটা পুরুষকে বিয়ে করছিল, এবং অন্য পুরুষকে বিয়ে করার কারণে ওই প্রেমিক এতটাই ক্রুয়েল হয়ে গেছিল, নিষ্ঠুর হয়ে গেছিল, যে শুধু যে প্রেমিকার 14 গোষ্ঠী ধ্বংস করছে তা না, তার পরবর্তী 14 জেনারেশনও কিন্তু এটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে বুঝতেই পারতেছেন এটা মাল্টি জেনারেশনাল ক্রুয়েলটি অ্যান্ড অবসেশন ক্রিয়েট করেছে, তাই না? সো এইটা আপনি কিভাবে পারবেন যদি আপনি এইভাবে দাগায় দাগায় না পড়েন? কিভাবে পারবেন? সো সাহিত্য যতটা সাধারণভাবে আপনারা নিচ্ছেন, আশা করা যায় আজকের ক্লাসের পর থেকে এতটা হালকাভাবে আর নিবেন না। জব মাস্টার এই দিক থেকে ব্যতিক্রম যে আপনাদের উইক পয়েন্টগুলো আমরা বুঝি, কারণ আমাদের টিচার এবং আমাদের রিসার্চ টিমে যারা আছেন তারা প্রত্যেকেই অনেক অনেক বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত, আপনাদের সাথে যুক্ত। সো আপনাদের পয়েন্টগুলো মাথায় রেখেই তারা তথ্যবহুল, ইনফরমেটিভ, এক্সেপশনাল, এক্সক্লুসিভ কিছু লেকচার ম্যাটেরিয়ালস আপনাদের জন্য রেডি করছে, যেই লেকচার ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আমাদের অসাধারণ শিক্ষক প্যানেল আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হতে থাকবেন, আমাদের ফ্রি কোর্সের মাধ্যমে এবং আমাদের পেইড কোর্সের মাধ্যমেও। সো আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এনিওয়ে, এবার আসেন হচ্ছে আমরা আমাদের পরের কোয়েশনে চলে যাই। নেক্সট কোয়েশন, এটা সহজ প্রশ্ন ছিল, এটা একদমই সহজ প্রশ্ন ছিল, জাস্ট হচ্ছে এখানে জানতে চাওয়া হয়েছে যে ইনকারেক্ট স্পেলিং কোনটা। তবে সমস্যা হচ্ছে এখানে ইনকারেক্ট দুইটাই, এই যে অপশন এও ইনকারেক্ট, অপশন ডিও ইনকারেক্ট। সো আমার ধারণা এই প্রশ্নের ক্ষেত্রে হয়তো আপনারা গ্রেস পেয়ে গেছেন, ঠিক আছে? অর্থাৎ যেহেতু দুইটা সঠিক উত্তর, যদি এ দাগান তাহলেও আপনারা নাম্বার পাবেন, যদি ডি দাগান সেক্ষেত্রেও আপনারা নাম্বার পাবেন। আচ্ছা, আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আজকে এই কোয়েশ্চেনটা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব, ঠিক আছে? দেখেন এখানের মধ্যে লেখা আছে, এটা একটা গ্রামাটিক্যাল কোয়েশ্চেন। কি লেখা আছে আমরা একটু সবাই খেয়াল করি। দেখেন এখানে কি লেখা আছে, আমি ওয়ালাইকুম আসসালাম, আয়েশা আক্তার এখানের মধ্যে কমেন্ট করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, জব মাস্টারের লাইভে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, আব্দুর রহমান রনি যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ আব্দুর রহমানকে জব মাস্টারের সাথে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, এবার আপনারা বলেন তো যে এইটার উত্তরটা কি হতে পারে, এটা সঠিক অ্যান্সারটা কি হতে পারে, কেউ কি বলতে পারবেন? দেখেন লেখা আছে, you will need a variety of skills including leadership, endurance, etc. In this sentence, the word including is a dash. ভাই, প্রিপোজিশনের কাজ কি বলেন তো? সরি, প্রিপোজিশনের কাজটা কি আমাকে কেউ কি বলতে পারবেন যে প্রিপোজিশনের কাজটা কি? এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের কাজটা কি? প্রিপোজিশনের কাজই হচ্ছে যেটা প্রিপোজিশন সেটা অবশ্যই কোনো একটা নাউন অথবা কোনো একটা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন এটার পূর্বে বসবে। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউনটাকে পুরো বাক্যের সাথে সুন্দরভাবে কানেক্ট করতে সাহায্য করে। যেমন ধরেন আমি আপনাকে একটা মজার এক্সাম্পল দেই, লাইক আমি যদি এভাবে বলি যে পরি, পরি সেট, মানে পরে বসেছিল, কেমন? পরি বসেছিল। আচ্ছা বলেন তো পরি কোথায় বসেছিল? পরি বসেছিল বিসাইড, বিসাইড রাজ, ঠিক আছে? দেখেন আমি লিখলাম পরি স্যাট বিসাইড রাজ, অর্থাৎ পরি রাজের পাশে বসেছিল, তাই তো? এখন ধরেন এখানে যে প্রিপোজিশনটা আছে কোনটা বলেন তো? এখানে প্রিপোজিশন হচ্ছে বিসাইড। ধরেন আমি এই বিসাইডটাকে কেটে দিলাম, এই বিসাইডটাকে আমি কেটে দিলাম।
এখন বাক্যটা পড়ে দেখেন, দেখেন বাক্য হয় না। অর্থাৎ পরি স্যাট রাজ, পরি বসে রাজ, পরি বসে রাজ, বাংলা কিন্তু বাক্যই হচ্ছে না। পরি বসে রাজ, এটা কি হইলো? কোনো বাক্যই তো হইলো না। তার মানে বুঝতে পারতেছেন বাক্যটা পুরো ভেঙে গেল, কিন্তু পুরো এলোমেলো হয়ে গেল। সো এলোমেলো যাতে না হয় সেই জন্য এই নাউনের পূর্বেই কিন্তু আমরা একটা শব্দ বসাইছি, এই যে বিসাইড, একটা প্রিপোজিশন বসাইছি। তার মানে প্রিপোজিশনের কাজই হচ্ছে নাউনের আগে বসে ওই নাউনটাকে পুরো বাক্যের সাথে সুন্দরভাবে কানেক্ট হতে সাহায্য করা। সো প্রিপোজিশনের কাজ বা ফাংশন, এটা খালি একটু বেসিক ধারণা আপনাকে দিলাম। এটার আরো অনেক মাল্টি মানে পারপাস রয়েছে, মাল্টি ফাংশন রয়েছে, কেমন অনেকগুলা কাইন্ডস বা ক্লাসিফিকেশন রয়েছে। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আমি একদম ডিটেইলসে আমাদের যেই রেগুলার ক্লাসগুলো থাকবে, টপিক ভিত্তিক ক্লাস থাকবে। যেমন ধরেন প্রিপোজিশনের উপর ক্লাস, সেখানে প্রিপোজিশনের আদ্যপান্ত এ টু জেড আপনাদেরকে বোঝানো হবে। আপনার ধরেন আপনার হচ্ছে ক্লসে প্রবলেম, তো ক্লসের এ টু জেড আপনাকে বোঝানো হবে। অর্থাৎ যেখানে যেখানে আপনার প্রবলেম থাকতেছে, যেখানে যেখানে আপনার ল্যাকিং থাকতেছে, এই সব কিছুই কিন্তু আপনাদেরকে একদম ধরে ধরে বোঝানো হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? সো জাস্ট জব মাস্টারের সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে অনেক দূর যাব। আমাদের গন্তব্য অনেক দূর, কারণ আমাদের স্বপ্ন অনেক দূর। আমাদের সাথে যেহেতু এক ঝাঁক তরুণ মানে শিক্ষকবৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছেন, তরুণ হলেও মানে অনেকে হয়তো বয়স বেশি কিন্তু মনের দিক থেকে তরুণ, অনেক স্ট্রেংথ তাদের মধ্যে, অনেক এনার্জি তাদের মধ্যে। আবার আমারে বলেন না যে আমি বুড়া হয়ে গেছি, ঠিক আছে? আমিও আপনাদের কাছেই আছি, আপনাদের পাশাপাশি আছি, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে অনেক অনেক দূরে ইনশাল্লাহ আমরা যাব। সো যাই হোক, এখানে অপশন এতে যেটা আছে কনজাংশন, এটা তো প্রশ্নই উঠে না, কারণ কনজাংশনের কাজই তো হচ্ছে আপনি দুটো সেন্টেন্সকে কানেক্ট করতেছেন। কিন্তু প্রিপোজিশনের কাজ হচ্ছে আপনি একটা ওয়ার্ডের সাথে পুরো সেন্টেন্সকে যোগ করে দিচ্ছেন, যেটা আমি একটু আগে আপনাকে দেখিয়েছি। সো এটা হচ্ছে না, আমি এটা কেটে দিলাম। জেরান্ড আর পার্টিসিপল প্রশ্নই উঠে না। জেরান্ড পার্টিসিপলের কাজ হচ্ছে, যেমন জেরান্ড বাক্যে নাউনের কাজ করে, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিং কিন্তু আপনার নাউনের কাজ করতেছে। আমি যদি বলি আই স আ ওয়াকিং টয়, আই স আ ওয়াকিং বয়, তাহলে এখানে ওয়াকিং কিন্তু আবার পার্টিসিপলের কাজ করতেছে, কারণ পার্টিসিপল অ্যাডজেক্টিভের ফাংশন করে, অ্যাডজেক্টিভের কাজ করে। সো এগুলা বেসিক বিষয় আশয় আমরা জেরান পার্টিসিপল ওই ক্লাসগুলোতে ইনশাল্লাহ দেখবো। সো এটাও কিন্তু সেটা হচ্ছে না, তাহলে একটা অপশনই বাকি থাকে প্রিপোজিশন, এবং যেটা এটাই যে অ্যান্সার, এটা কেন অ্যান্সার সেটা কিন্তু আমি একটু আগে আপনাকে এক্সপ্লেন করে বুঝিয়েছি, রাইট? তো এই ছিল আমাদের মোটামুটি আজকের আয়োজন। আজকের আয়োজনে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যাত্রা শুরু করলাম। আর আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের জব মাস্টার এটা যাত্রা শুরু করেছে গত শুক্রবারে, আমাদের অফিস উদ্বোধন হয়েছে। এবং আপনারা জানেন যে এরই মধ্যে আমরা দুটো ক্লাস আমরা নিয়েছি। গত পরশুদিন আমাদের একটা ক্লাস ছিল, সেটা এনটিআরসি এর কোয়েশ্চেনের টপিক অ্যানালাইসিসের একটা ক্লাস ছিল। গতকালকেও আমাদের একটা ক্লাস ছিল, যে ক্লাসটা নিয়েছিলেন খুবই জনপ্রিয়, সাহিত্যের জন্য খুবই জনপ্রিয় একজন শিক্ষক, আমাদের রাতুল, শ্রদ্ধেয় রাতুল স্যার, উনি ক্লাসটা নিয়েছিলেন। আর আজকে আমি আপনাদের সামনে বিশ্লেষণধর্মী একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি, এবং আমি রায়হান বোরহান, আপনাদের ইংরেজি শিক্ষক জব মাস্টার প্ল্যাটফর্মের। সো আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে যতগুলো ইনস্ট্রাক্টর আপনারা দেখেছেন, প্রত্যেকটা ইনস্ট্রাক্টর ছাড়াও আরো কিছু এক্সক্লুসিভ, এটা সারপ্রাইজ হিসেবে আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। আপনাদের নিয়মিতভাবেই তাদের ক্লাস আপনারা পাবেন আশা করি, যেই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন পরীক্ষার জন্য নিজেকে সঠিক গাইডলাইনে নিয়ে আসতে পারবেন, গুছিয়ে নিয়ে আসতে পারবেন। আমি আসলে আপনাদের জন্য এইটাই করতে চাই যে আপনি শুধু এলোমেলো ভাবে পড়েন না। অনেকে বলে না যে পরিশ্রম কর, পরিশ্রম করলে তোর উন্নতি হবে। শুধু পরিশ্রম করলেই কিন্তু আসলে উন্নতি হয় না, পরিশ্রমটা পরিশ্রমের মতো করতে হয়। একটা রিক্সাওয়ালা, আপনারা মাইন্ড করেন না, আমি এটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি। একজন রিক্সাওয়ালা, সে কিন্তু অনেক পরিশ্রম করে, অমানসিক পরিশ্রম করে, কিন্তু সে কিন্তু বড়লোক হতে পারতেছে না, সে ভালো লাইফ লিড করতে পারতেছে না, ঠিক আছে? সো আপনি শুধু পরিশ্রম করলেই যে আপনি অনেক অনেক দূর চলে যাবেন, অনেক অনেক সাকসেসফুল হবেন, বিষয়টা তা না। পরিশ্রমটা করতে হবে প্রপার ওয়েতে, তাই না? সঠিকভাবে করতে হবে, তা না হলে আপনারা দেখছেনই, আজকে ক্লাসে দেখাইছি যে এলোমেলো ভাবে, গদবাধা ভাবে নর্মাল লেকচারশিট যদি আপনি ফলো করেন, সাধারণ মানের গাইডলাইন যদি আপনি ফলো করেন, অ্যাজ ইউজুয়াল ধারা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। তা না হলে 50তম বিসিএস এ যে ব্যাপক বিপর্যয়টা হয়েছে, সেটা হয়তো 51 এবং 52তমের ক্ষেত্রেও ঘটতে পারে। সো মানুষের কথায় নয়, আপনি আপনার নিজের বিবেক এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনার চাকরির প্রস্তুতি নেবেন। আপনার স্বপ্ন সত্যি হোক,
আপনার স্বপ্ন অনেক অনেক দূর পূর্ণতা পাক, সেই প্রত্যাশায় আজকের মতো আমি রায়হান বোরহান এখানেই বিদায় নিচ্ছি। জব মাস্টারের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।